জার্মানির কাছে 7-1 গোলে হারলেও প্রথম বিশ্বকাপে খেলতে নেমে 21 মিনিটেই ইতিহাস গড়েছে কুরাসাও। শেষ মুহূর্তের গোলে জাপানের ড্র। 12 বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ ছন্দে থাকা ইকুয়েডরকে হারিয়েছে আইভরি কোস্ট। আর তিউনিশিয়ার জালে 5 গোল সুইডেনের। রাতে শুরু হচ্ছে স্পেন আর বেলজিয়ামের বিশ্বকাপ। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে যিনি থাকেন তাকে স্বাগত জানাতে চাই বরাবরের মতো। প্লিজ ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল তপুদা, স্বাগত আপনাকে। এবং দারুণ কিছু ম্যাচ হচ্ছে, আপনি বসবেন প্লিজ। আমরা যে 4টা ম্যাচ হয়েছে সেই ম্যাচের অ্যানালাইসিস একটু দেখতে চাই শুরুতে। তার আগে বলেন যে কেমন উপভোগ করলেন কুরাসাও ভার্সেস জার্মানি ম্যাচটা? না, এটা তো গতকালকে বলে গিয়েছিলাম যে এটা আসলে একতরফা হবে ম্যাচটা। আসলে প্রথমত আপনার যেটা আপনি শুরুতে বললেন যে 21 মিনিটে তারা গোল দেয়, এটা আসলে একটা তাদের জন্য একটা আলাদা ধরনের একটা ভালো ব্যাপার ছিল। এবং তাদের যে দর্শকগুলো ছিল খুবই আনন্দিত হয়েছে। এবং এই গোল আসলে ফর দ্য ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে খেলতে এসে জার্মানি এগেনস্টে গোল করাটা আমি পজিটিভ মনে করি। একেবারে আমরা একটু ম্যাচ বাই ম্যাচ যদি দেখার চেষ্টা করি যা ঘটেছে, অর্থাৎ প্রথম যে ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা বললাম যে জার্মানি ভার্সেস কুরাসাও। সেই ম্যাচে যা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে সেই ম্যাচটায় 7টা গোল জার্মানি তারা দিয়েছে। তবে ওই যে কুরাসাও তারা এই যে ক্ষুদ্রতম দেশ হিসেবে খেলতে এসে এবারই বিশ্বকাপে প্রথম অভিষেক, এবং তারা শেষ পর্যন্ত একটা গোল করেছে। ম্যাচের 6 মিনিটে ফেলিক্স এনমেচা জার্মানির হয়ে প্রথম গোলটা করেন, কিন্তু এরপর 21 মিনিটে যে ইতিহাস গড়ার সমতাসূচক গোলটা কুরাসাও করে জার্মানির হয়ে 7 গোল আলাদা আলাদা 6 জন ফুটবলার মেরে করেছে, জোড়া গোল তার মধ্যে কাই হাভার্টজ। এই ঘটনাটা ঘটেছে। আমরা সেই ম্যাচের একটু সিনারিও দেখার চেষ্টা করব, তবুদাকেও দেখানোর চেষ্টা করব। জার্মানি 7 কুরাসাও 1। যে ঘটনা স্বাভাবিকভাবে স্ট্যাটিক্যালি হয়েছে সেটা বেশ পার্থক্য। 7-1 মতো আমরা এক্সপেক্টিং গোল যদি দেখি 3.91 এবং 0.40, সেখানে কুরাসাও একটা গোল করেছে, চান্স তাদের ছিল। আর যেখানে প্রায় 4-এর মতো গোল করার সিচুয়েশন ছিল সেখানে 7টা গোল করে ফেলেছে জার্মানি। শর্টস যদি দেখি 26-8, একটা বড় পার্থক্য সেখানেও ছিল। এবং অন টার্গেটে 12-2, এখানেও কিন্তু অনেক এগিয়ে স্বাভাবিকভাবে। আপনি বল পজিশন দেখলে নিশ্চয়ই আপনি পরিষ্কার যে অলমোস্ট 70-30 খেলাটা হয়েছে। 65-35 টু বি ভেরি অ্যাকুরেট বলছে যে বল পজিশনের ক্ষেত্রে। এবং যে গোলগুলো আমরা দেখেছি, একটা তো পেনাল্টি থেকে আমরা কাই হাভার্টজের গোল দেখলাম, বাকি গোলগুলো বিভিন্ন পজিশন থেকে, অর্থাৎ রাইট, লেফট এবং সেন্টার থেকেও গোল হয়েছে। ওভারঅল হচ্ছে এই অবস্থা। এবং কুরাসাওয়ের যে একটা গোল সেটা নিয়ে তো আলাদা করে আমরা কথা বলবোই। তারা একটা গোল দিতে পেরেছে সব মিলিয়ে জার্মান ডিফেন্স ভেঙে। কি বলবেন স্ট্যাট দেখে? জার্মানি এভাবেই ডমিনেট করার কথা ছিল কুরাসাওকে? না না না, স্বাভাবিক এভাবেই ডমিনেট করার কথা ছিল। এবং গোলটা একটু বেশি হয়ে গেছে। 7 গোল আসলে একটু বেশি। কুরাসাও আসলে ওইভাবে মেবি প্ল্যান করে খেলেছে, কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে খেলার চিন্তা করেছিল এবং খেলেছে। আসলে এটাই তাদের জন্য একটু কাল হয়ে দাঁড়িয়েছে। ওভারঅল যেটা আপনারা সবাই এক্সপেক্ট করেছিলাম যে জার্মান জিতবে এবং একটা ভালো মার্জিনে জিতবে, এটা আসলে নেক্সট ম্যাচগুলোতে জার্মানকে আরও বেশি বুস্ট আপ দিবে। কিন্তু তার সাথে আমি একটা কথা বলতে চাই, যে গোলটা তারা কনসিড করলো আসলে ডিফেন্সের ল্যাকিং ছিল। সেখানে দেখা গেছে যে আপনার বল ক্লিয়ার করতে পারতো ইজিলি। এবং সেই ক্ষেত্রে আপনার ওরা আসলে যে সময় অ্যাটাকটা করে দেখবেন যে 4-5 জন একসাথে আপনার অ্যাটাকে জয়েন করেছে কুরাসাওয়ের প্লেয়াররা। তাহলে আমরা আসলে কুরাসাওয়ের গোলটা এখানেই দেখে ফেলতে পারি। কুরাসাওয়ের যে গোলটা তারা করেছে, কুরাসাওয়ের আমরা ফ্রেম বাই ফ্রেম যদি দেখি, কারণ এই 7টা গোল যেটা বলছিলেন যে হ্যাঁ হয়তো বেশি হয়ে গেছে, তারপরও অনুমিতই ছিল যে হয়তো 4-5 গোল এটা দেবেই। তবে কুরাসাও যে গোলটা হঠাৎ করেই করে, এবং যেটা আমরা বলছিলাম যে 21 মিনিটে যে ইতিহাস তৈরি করে তারা, এবং হঠাৎ করেই বলা যায় যে আমরা ওই জায়গায় দেখি যে জার্মান ডিফেন্স অনেক বেশি ছিল। আপনি যদি দেখেন যে আপনি 1, 2, 3, 4, 5, 6, 7 জনের একটা দল এখানে জার্মানদের ছিল, তবুও 3 জন কুরাসাওয়ের প্লেয়ার এবং সঙ্গে নয়ার তো তিনি দাঁড়িয়েই ছিলেন এই জায়গায়। সেখান থেকে আমরা পরবর্তী ফ্রেমটাও যদি দেখি, তিনি এলেন এবং তাদের যে রাইট ব্যাক, এবং তিনি সেখান থেকে শটটা নিলেন, দেখুন কতজনকে ভেদ করে। এই জায়গায় নয়ার কি আপনার মনে হচ্ছে একটু ডিফ্লেক্ট হয়েছে কিনা? আমরা পরের ফ্রেম দেখলেও দেখবো যে তিনি বলের মোটামুটি লাইনে ছিলেন, কিন্তু এর পরের ফ্রেমেই দেখা যায় যে না, বল লক্ষ্য ভেদ করে যায় এবং তিনি ভূপাতিত, বলটা ডিফ্লেক্ট হয় হাইট উঠে যায়। হ্যাঁ, যখন বলটা আপনার পায়ে লেগে যায় এক্স্যাক্টলি বলটা উপরে উঠে দেয়, যেটা আপনার নয়ার কিন্তু বলের লাইনে ছিল এবং বলের পজিশন অনুযায়ী সে ডাইভ দিছিল। কিন্তু বলটা যখন রিফ্লেক্ট হয় তখন বলটা উপর দিয়ে চলে যায়। আসলে এত জোরে বলটা যায়, এর জন্য আপনার মনে করেন নয়ার টাচ করতে পারে নাই।
সো কোমেনসিয়া তিনি দুর্দান্ত গোল করেন এবং তারপরে তার যে উদযাপনটা আমরা পরবর্তী ফ্রেমেও দেখতে পারবো। জন সিনার মতো উদযাপনও করেছেন পরবর্তীতে সতীর্থ, এবং সেই সঙ্গে যারা গ্যালারিতে ছিল আমরা দেখছিলাম যে তারাও জন সিনার মতো সেই সেলিব্রেশনটা করেছে, এবং স্বাভাবিকভাবে একটা স্বপ্ন নিয়ে আসা এবং সেই স্বপ্নটা পূরণ হওয়া, এবং 21 মিনিটে গোল দিয়ে ফেলা। তারাও নিশ্চয়ই এই ম্যাচে স্বপ্ন দেখেছিল যে হয়তো অত বড় ব্যবধানে হারতে যাচ্ছে না, কিংবা এই একে রাখার চেষ্টা তারা করেছিল। কোথায় ব্যর্থ হলো না আসলে স্পেশালি আপনার জার্মানের যেই ট্যাকটিক্স এবং যেই ইমপ্লিমেন্টটা করেছে তাদের ইমপ্লিমেন্ট কখনো চেঞ্জ করে নাই। জার্মান স্পেশালি ডেপথে খেলার চেষ্টা করেছে ইচ অ্যান্ড এভরি টাইম। দেখেন যে কোরাসাও আপনার মাঝখানে অনেক ব্লক তৈরি করেছে, স্পেশালি ফার্স্ট গোলটা যদি দেখেন 1-1 জাস্ট ওদের মাঝখান থেকে কিন্তু বলটা শুট করে গোল হলো। আসলে জার্মানি তাদের যেই আপনার অ্যাম্বিশন নিয়ে মাঠে নেমেছিল সেটাকে পুরো এক্সিকিউট করেছে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে কোরাসাওয়ার একটু প্ল্যানিংয়ে আই থিঙ্ক একটু প্রবলেম ছিল, কারণ আপনার বুঝতে হবে যে আপনি কাদেরকে ফেস করছেন। স্পেশালি জার্মান 4টা ওয়ার্ল্ড কাপ জেতা টিম, তো আসলে আমরা প্রথম ওয়ার্ল্ড কাপে খেলতে নামছি, আসলে আমাদেরকে কিভাবে তাদের এগেনস্টে খেলাটা প্রয়োজন ছিল। এবং আসলে আমি যদি মনে করি অ্যাজ এ নিউ কামার টিম হিসাবে তাদেরকে একটু স্টপ হয়ে খেলা প্রয়োজন ছিল, এবং যেটা আসলে আমরা দেখে থাকি যে বড় টিমের এগেনস্টে ছোট টিমগুলো কিভাবে খেলে। আপনি যদি জাপানের খেলা দেখেন, তারা 11টা ওয়ার্ল্ড কাপ ধরে কন্টিনিউ ওয়ার্ল্ড কাপে অ্যাটেন্ড করছে, তারা নেদারল্যান্ডকে কিভাবে রুখে দিল। আসলে ওইটা পরের সাবজেক্ট, আগে কোরাসাও আর জার্মানির ব্যাপারে আলাপ করি। যেটা আসলে তারা মিস্টেক করেছে যে অল আউট ফুটবল খেলতে চেয়েছে, যখনই আপনার হয়তো বা সুযোগ পেয়েছে। জার্মানির সাথে তো আপনি এভাবে খেললে পারবেন না, অবশ্যই আপনার গোল কনসিড করতে হবে। আপনি যদি লাস্ট গোলটা দেখেন, যেটা কাই হাভার্টস গোলটা দিল, আপনার একটা থ্রো পাস দিছে 3-4 জন 5 জন 6 জন একসাথে বিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে গোলকিপার আগাইছে, জাস্ট খালি উপর দিয়ে বলটা গোল দিয়ে দিল। স্কিল বা স্পিড সবকিছুতে। সো আপনার এইসব টিমের সাথে খেলতে গেলে আপনাকে একটু টিমকে রেসপেক্ট দিতে হবে, এবং তার সাথে আপনার যেই ডিফেন্ডিং লাইনটা, যেটাকে লো ব্লক বলেন বা মিডল ব্লক বলেন, সেটাকে মেনটেন করে খেলতে হবে, না হলে আপনি পানিশ করবেন। আপনি জাপানের কথা বলছিলেন, জাপানের কথা আমরা একটু বলতে পারি। জাপান 2-2 এই গোলে আসলে ড্র করেছে, এবং তারা ম্যাচে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত কামব্যাক করে, এবং জাপান শেষ পর্যন্ত 88 মিনিটে কামাদার গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে। 4টি গোলই কিন্তু পরেরার্ধে হয়েছে। 51 মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিন ভান ডাইক, তার কথা বলতে হবে, তিনি 57 মিনিটে গোল শোধ করেন। জাপানের কেইতো নাকামুরা অবশ্য তার গোলটা শোধ করে দেয়, এবং 64 মিনিটে সামারভিলের গোলে ডাচরা আবারও এগিয়ে গেল। কামাদার যে গোলটা, শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে সেই গোলে মাঠ ছেড়ে এশিয়ার দলটা। আমরা সেই দলের যদি একটু অ্যানালাইসিস দেখি, ম্যাচ অ্যানালাইসিস, তাহলে দেখবো যে নেদারল্যান্ডস জাপান 2-2 গোলে ড্র, 0.79, 0.54, প্রিটি সিমিলার, শর্টস 10-10 এবং অন টার্গেট 6-3। এখানে ডাচরা একটু আফসোস করতে পারে, বল পজিশনেও 60-40 যেহেতু ছিল, এই জায়গাটা একটু আফসোস থাকতে পারে যে এই ম্যাচটা জিততে পারতো কিনা তারা। না, ডাচ আসলে নেদারল্যান্ডস আপনার যেভাবে ফুটবল খেলেছে আসলে ডমিনেট করেই খেলেছে, কিন্তু জাপান দেনো কিভাবে খেলতে হয় ওয়ার্ল্ড কাপে, এবং তারা এরকম, এটা ইনসিডেন্ট বলবো না, এরকম খেলে অভ্যস্ত। এবং তারা কিন্তু নট অনলি নেদারল্যান্ড, তারা জার্মানকেও পানিশ করেছে এইভাবে। সো আসলে তারা আসলে কিভাবে খেলে ফুটবলটা, এটা আসলে মানে আপনার এটাকে চেঞ্জ করে নাই। তাদের যে ব্যাপারগুলি, এগুলো কিন্তু কন্টিনিউ প্রতি ম্যাচে দেখেছে। এবং যখন বল আপনার তাদের হাপে ছিল, আসলে নেদারল্যান্ড তখন কি করেছিল বা তাদের ডিফেন্ডিং অ্যাপ্রোচটা কি ছিল, স্পেশালি জাপান খুবই দুর্দান্ত ছিল এবং খুবই ভালো ছিল। যখন বল তারা উইন করেছে, ও মাই গড, এত ফাস্ট কাউন্টার অ্যাটাকে গিয়েছে, সেখানে কিন্তু নেদারল্যান্ডের আপনার খুবই ব্যাক পোয়াইতে হয়েছে। আসলে তাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু আসলে আমি এটা ভাবতে পারি না যে লাস্ট মোমেন্টে এসে আপনার 1 গোল দিয়ে ম্যাচটা ড্র হবে। আমি তখন মানে ভেবেছিলাম যে নেদারল্যান্ড ম্যাচটা হয়তো বা জিতে নিবে, কিন্তু জাপান সেটা হতে দেয় নাই। আসলে অ্যাজ এ এশিয়ান কান্ট্রি হিসাবে আমি বলবো যে 4টা এশিয়ান টিমে কিন্তু পয়েন্ট হারায় নাই, পয়েন্ট পেয়েছে ড্র করে হলেও। আমরা পরবর্তী ম্যাচটা একটু যদি দেখে নিই, আইভরি কোস্ট ইকুয়েডর, সেই ম্যাচটা 1-0 গোলে আইভরি কোস্ট জিতেছে, এবং একটা 19 ম্যাচের অপরাজিত যাত্রা ছিল, সেই যাত্রাটা থামিয়ে দিয়েছে আইভরি কোস্ট এই ইকুয়েডরের। এবং 90 মিনিটে করা গোল পেয়েছে আফ্রিকার দলটি। 12 বছর পর বিশ্বকাপে ফিরে এই যে একটা আইভরি কোস্ট দারুণ একটা জয়,
ইকুয়েডরের বিপক্ষে, সেটা তাদের জন্য একটা অর্জন হয়ে থাকলো। 1-0 জয়, 1.68, 1.03 গোল এক্সপেক্টেড ছিল, 15-12 শটস, এখানেও সিমিলার হয়েছে, অন টার্গেট 4-1 এবং 48-52। সুতরাং এখানেও সিমিলার খেলা হয়েছে। ইকুয়েডর একটু আফসোস করতে পারে, কারণ এত দারুণ ভাবে তারা না শেষ না না ম্যাচগুলো আমার খেলেছে। অনেক এক্সপেকটেশন ছিল ইকুয়েডরকে নিয়ে, কারণ তাদের বেশ কিছু প্লেয়ার খুবই ভালো ফর্মে ছিল এবং তারা আসলে ভালো ভালো পর্যায়ে খেলে। এবং স্পেশালি যদি আপনি মিডফিল্ড জোনে বলেন, কাইসাদো, যে কিনা আপনার 5 জন মিডফিল্ডারের মধ্যে তার নামটা ধরতে হবে। আসলে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ইকুয়েডর নিয়ে, কারণ আইভরি কোস্ট যেটা আপনি বললেন 12 বছর পরে ওয়ার্ল্ড কাপে এসে এত ভালো টিমকে হারাই দিবে, আসলে এটা তাদের জন্য আমি বলবো যে প্লাস পয়েন্ট, কারণ সামনে আরো 2টা খেলা আছে। এখন আসলে পথটা আর কি ক্লিয়ার হয়ে গেল, সোজা হলো তাদের জন্য। আরেকটা ম্যাচ সুইডেন তিউনিসিয়া, আমরা এটাও জানি যে সুইডেন তিউনিসিয়া শুরুটা করেছিলেন ইয়াসিন আয়ারি এবং শেষটাও তিনি করেছিলেন 22 বছর বয়সী এই মিডফিল্ডারের জোড়া গোলের ম্যাচে। তিউনিসিয়াকে 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেন, এবং অন্য 3টা গোল ভিক্টর ইয়োকেরেস এবং আলেকজান্ডার ইসাক এবং মাটিয়াস সাভানবার্গ করেছিলেন। আমরা সেই ম্যাচটা একটু ঝলক দেখি। 5-5টা গোল আমরা দেখেছি। তিউনিসিয়ার তারা একটা দিয়েছে এবং সুইডেন 5, 1.36, 0.28 পার্থক্য তো আছেই। 13-6 পার্থক্য আছে শটসে, অন টার্গেটে 7-2 এবং বল পজিশনে যদিও কাছাকাছি ছিল, কিন্তু কাজের কাজ করতে পেরেছে সুইসরা। সুইডেন আসলে এটা আমি বলবো যে ডিজার্ভিং, কারণ তিউনিসিয়া থেকে সুইডেনের স্কোয়াড অনেক ভালো, স্পেশালি আপনার প্রিমিয়ার লিগের নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 7 ওরা সবাই প্রিমিয়ার লিগে খেলে। আসলে ইসাকের একটু প্রবলেম হচ্ছিল লিভারপুলে যে ইনজুরিতে পড়েছে, আমি আসলে বুঝতে পারি না যে সে ওয়ার্ল্ড কাপে আসলে খেলতে পারবে কিনা। তারপরে সে খেলেছে এবং গোল করেছে। আসলে এই গোল করাটার জন্য আসলে তাকে আরো বেশি বুস্ট করবে, কারণ সামনে আরো অনেক খেলা আছে যেটা আপনার ধরেন তাকে তার আমরা লেভেল দেখেছি, স্পেশালি নিউক্যাসল ইউনাইটেডে যখন সে খেলেছে, আসলে তার যে পারফরমেন্স ছিল লিভারপুলে আসার পর কিন্তু সেভাবে সে তাকে মেলে ধরতে পারে নাই। তো এখন এই সুযোগ এই ওয়ার্ল্ড কাপের স্টেজে তাকে আবার মেলে ধরার, এবং তাকে দিয়ে আসলে সুইডেন টিম অনেক এক্সপেক্ট করে। তো বেশ কিছু ভালো ম্যাচ আমরা দেখলাম এবং আমরা হোপফুলি আজ রাতেও বেশ কিছু ম্যাচ ভালো দেখব। তবে যে ম্যাচগুলো নিয়ে আমরা কথা বললাম, যে ম্যাচগুলো হলো, এর মধ্যে আসলে ওই ঘুরে ফিরে কুরাসাওয়ার প্রসঙ্গটা আসে। কুরাসাওয়ের যে কোচ, তারও একটা রেকর্ড হয়েছে, ডিক অ্যাডভোকাট। তিনি জানি না প্রথম গোলের পর হয়তো স্বপ্ন দেখেছিলেন অনেক, তবে সেই অ্যাডভোকাট শেষ পর্যন্ত দলকে তো জেতাতে পারেনি, বা তার দল জেতেনি। তিনি অনেক ছটফট করছিলেন, আমরা দেখছিলাম তিনি সিটি বাজাচ্ছিলেন, অনেক কিছু করছিলেন। তবে অ্যাডভোকাটের একটা রেকর্ড হয়েছে, তিনি কিন্তু সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে রেকর্ড গড়েছেন, এবং এবারের বিশ্বকাপে সেই রেকর্ডও হাতবদল হয়েছে। আমরা স্ক্রিনে যদি তার ছবিটা দেখি এবং তার যে রেকর্ডটা সেটা দেখি, কারণ যে স্বপ্ন নিয়ে তিনি এসেছিলেন, 78 বছর 260 দিন বয়স তার হলো। কোবেক তিনি এই বিশ্বকাপেই তো চেকের, তিনি 74 বছর 284 দিনে রেকর্ড করেছিলেন, তারটা ভাঙলো। এবং আমরা সাউথ আফ্রিকার হুগো ব্রুসের কথা বলছি, তিনিও এই বিশ্বকাপে 74 বছর 62 দিন নিয়ে টপে ছিলেন। সেই জায়গায় ডিক অ্যাডভোকেট সবাইকে ছাড়িয়ে গেছেন। ওটোরাইগাল এবং লুইস ভন গাল কিংবা মালদিনিরা এই তালিকায় আছেন। তো অ্যাডভোকেট ইভেন আমরা নাগলসম্যানের বিপক্ষে তো তিনি খেলেছেন, নাগলসম্যানের সঙ্গে তার বয়সের পার্থক্যটা ইটস 40 ইয়ার্স, মানে একজনের 78, একজনের 38 আমরা যদি বলি। তার কাছে তো একটা এক্সপেকটেশন ছিল, সেটা তিনি না, আসলে আমার মনে হয় জার্মান কোচ মনে হয় এখন ইয়াংগেস্টদের মধ্যে সবচেয়ে ইয়াং, সেও একটা রেকর্ড করেছে। এখন ঘটনা হয়েছে আসলে আপনার বুঝতে হবে যে ফুটবল কালচার কোথায় বেশি স্ট্রং, কারণ জার্মানি তো আজকে থেকে ওয়ার্ল্ড কাপ খেলে না, ইভেন দো আপনার তারা ট্রফি 4টা জিতেছে, এবং কতবার যে সেমিফাইনাল, কতবার যে রানার আপ হয়েছে হয়তো বা গুনলে আমরা বুঝতে পারবো তাদের লাগেছি। আসলে কোরাসাও আসলে যেটা আমি শুরুতে বলছি, তারা প্রথম ওয়ার্ল্ড কাপে অ্যাটেন্ড নিয়েছে এবং তাদেরও খারাপ প্লেয়ার যে তা না, কিন্তু তাদেরও ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু এটা একটা সময়ের ব্যাপার। একটা সময় লাগবে। ধরেন একটা টিম যখন এস্টাবলিশড হইতে একটা সময় লাগে না, আপনার পরিচিত লাভ করছে মাত্র ওয়ার্ল্ড কাপে খেললেই তো পরিচিত লাভ, মানে সে বেস্ট টিম ওয়ার্ল্ডের 48টা টিমের মধ্যে সে একজন, তার মানে সে বেস্ট টিম, এর জন্যই ওয়ার্ল্ড কাপ খেলতেছে। তো সেভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমার মনে হয় যে তারও একটা সময় ভালো করবে, এবং
তাদের যেই ধরেন স্ট্যান্ড বাই প্লেয়ারগুলি আছে হয়তোবা তারা ইয়াং, তাদেরকে আমরা ইউরোপের ভালো ভালো টিমে খেলতে দেখব, তখন আসলে আস্তে 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 দেশ এবং টিম ইমপ্রুভ করবে। একেবারে তো অভিজ্ঞ হাতে ছিল এবং তিনি চেষ্টা করেছেন তার জায়গাতে সামনে এই গ্রুপের অন্যান্য ম্যাচে হয়তো নিশ্চয়ই কুরাসাও তারা ভালো করবে। আমাদের আরও বেশ কিছু কথা বাকি আছে, কারণ আজ রাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতে চাই। তবে এই মুহূর্তে সময় হলো এক্সপার্ট টেবিলে একটা ছোট্ট বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন, ফিরছে খানি। আবারও স্বাগত, দেখছেন এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। আর সঙ্গে রঞ্জন শান্ত আছি, আমার সঙ্গে তপু বর্মন। প্রত্যেকদিন বলি যে তপুদাকে হামদর্দ আমরুপালি খাওয়াবো, কোনো একদিন তো খাওয়াবোই আমি। ভার্জিল ভন ডাইকের কথা আমরা একটু অফের আলোচনা করছিলাম, আলোচনা করতে করতে এলো যে লিভারপুলের এই ডাচ ডিফেন্ডার তিনি অবশ্যই এই ক্যাপ্টেন দলটার, এবং 25-26 মৌসুমে ক্লাবে 55, জাতীয় দল 11, সব মিলে 66তম ম্যাচ খেলতে নেমেছিলেন রাতে। এবং শুধু তাই নয়, এই 66টি ম্যাচের প্রতিটিতে তিনি শুরুর একাদশেই কিন্তু ছিলেন। ইউরোপের শীর্ষ 5 লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে এটাই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ভদ্রলোকের ছবিটা আমরা দেখবো, এবং তিনি একটা গোলও করে দিয়েছেন। তো এই যে মানে আমরা ক্রিকেটেও বুঝি, মাঝে মাঝে বলি যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, সব কিছু মিলিয়ে এই ছন্দ ধরে রেখে আবারও দলকে এরকম গোল করানো, ধারাবাহিক পারফরমেন্স, মানে আসলে ভ্যান ডাইককে দেখলে বোঝা যায়। মানে আপনার ধরেন লিগ জেতা বা না জেতা এটা একটু টোটাল পারফরমেন্সের উপরে বেচ করে, টোটাল টিমের উপরে বেচ করে। কিন্তু ভ্যান ডাইক মানে ধারাবাহিকভাবে আমরা তাকে ইংলিশ প্রিমিয়ার লিগের যখন থেকে সে জয়েন করলো, সে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ারও হয়েছিল, পরপর 2বার নমিনেশন ছিল। সো আসলে তার কাছ থেকে আমরা লিভারপুলেও গোল দেখি, এবং ডিফিকাল্ট সময় যখন জাপানের সাথে গোল হচ্ছিল না, সে সেট পিসে গেল, একটা ক্রস আসলো, জাস্ট খালি গোল, বলটা নামাই দিল, গোল হয়ে গেল। আসলে তার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে অ্যাজ এ ডিফেন্ডার। আমি ডিফেন্ডার হিসাবে সে বল কখন স্টপ করতে হবে, স্পেশালি বিল্ড আপ প্লেতে, কখন সে ফাস্ট ডেলিভারি করতে হবে, কখন কোথায় বলটা পাস দিতে হবে, এবং কখন সে লং পাস দিবে, এগুলো জিনিস আসলে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। স্পেশালি প্লেয়ারদের মুভমেন্ট দেখে বা বডিটা কোথায় রাখলে ওর অ্যাডভান্টেজ বেশি হবে অপোজিশন থেকে, আসলে এই ব্যাপারগুলি সে খুবই মানে পারদর্শী, এবং তার এই এক্সপিরিয়েন্স আসলে কাজে দিচ্ছে। সে আপনি যেটা বলেন 60টা ম্যাচ খেলা একটা সিজনে, মানে এটা হিউজ, আরো বেশি। মানে এটা আসলে কিন্তু ফিজিক্যাল যে চ্যালেঞ্জগুলো থাকে, ফিটনেসের যে মানে অনেক বেশি ডিসিপ্লিন, নিশ্চয়ই ডিসিপ্লিন। আপনি কালকে হয়তো বা দেখছেন, অবশ্যই বুঝছেন যে তার সাথে যারাই বাড়ি খাচ্ছে উড়ে টুড়ে যাচ্ছে। স্পেশালি জাপানের প্লেয়ার আমরা দেখেছি যে বডি তো ও 1 নাম্বার বডি, তারপরে ইয়ার বলে তো ভ্যান ডাইক আসলে মানে নাম্বার 1। ইভেন এই লেভেলে এরকম পারফরমেন্স করা, কালকে ওই ধরনের গোলই করেছেন কিন্তু ক্লাবে যে ধরনের গোল নিয়মিত করেন। আসলে আমি মানে খুবই ভালো লাগে সে যখন আসলে ফুটবল খেলে। তো ফুটবল খেলাটাই এমন, আপনার দেখলে ভালো লাগবেই। আমরা একটু যে ম্যাচগুলো আছে, যেমন লুইস দে লা ফুয়েন্তের কথা আসবে, কারণ স্পেন দল দারুণ ছন্দে তারা রয়েছে। টানা 10 ম্যাচ অপরাজিত থাকা স্প্যানিশরা তাদের পাসিং ফুটবলের সঙ্গে গতির একটা চমৎকার মিশ্রণ ঘটিয়েছে, এবং রদ্রি, পেদ্রি কিংবা মিকেল মেরিনোদের মতো তারকাদের নিয়ে স্পেনের মাঝমাঠ যে কোনো প্রতিপক্ষকেই কিন্তু ডিফেন্স ভেঙে চুরমার করার ক্ষমতা রাখে। কেন তাদের কথা আসছে? কারণ স্পেন তারা সতর্ক। আজকে স্পেনের এই সতর্কতার কারণ কেপ ভার্দের সাম্প্রতিক ফর্ম। তাদের ম্যাচ আছে, প্রস্তুতি ম্যাচে সার্বিয়া ও বারমুডাকে কিন্তু কেপ ভার্দে 3-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছিল, এবং তারাও বুঝিয়েছে রূপকথা লিখতেই তারা আটালান্টায় এসেছে। হারানোর কিছু না থাকার এক অদ্ভুত স্বাধীনতা নিয়ে মাঠে নামবে আফ্রিকানরা। আমরা সেই ম্যাচ নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু স্ক্রিনে দেখতে চাই যে কোন কোন ম্যাচ লাইন আপে আছে। আমরা একটু স্পেনের ম্যাচে যাওয়ার আগে আজকের তালিকাটা দেখে নিতে চাই। স্পেন কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে রাত 10টায়। বেলজিয়াম, মিশর এবং সৌদি আরব, উরুগুয়ে তাদের ম্যাচ আছে ভোর 4টায়। ইরান, নিউজিল্যান্ড খেলবে সকাল 7টায়। এই কার্ডটা আমরা দেখে আলোচনা করতে করতে যেতে চাই। তবে স্পেন কেপ ভার্দে যেমনটা বলছিলাম, এখানেও কিন্তু এক ধরনের জার্মানি কুরাসাওয়ের ভাইব আছে নাকি? আসলে যদি ডেফিনেটলি আপনি হয়তো বা বুঝতে পারছি যে একতরফা যাবে, কিন্তু স্পেনের ফুটবল আপনার লাস্ট ইউরো কাপ থেকে এখন পর্যন্ত কিন্তু ডিফারেন্ট স্টাইলে ফুটবল খেলে। আগে যেরকম ধরেন স্পেশালি 2014-10-এ আমরা বেশি টিকি টাকা, মানে আপনার ধরেন শর্ট পাস, বেশি শর্ট পাস দেখেছি, কিন্তু এখন সেটার সাথে আপনার এখন স্পিডটা যোগ হয়েছে, যেখানে আপনার নিকো উইলিয়াম,
লামিং আমালের মতো প্লেয়াররা আছে, একদম। তাদেরকে স্পেসে বল ছাড়লে বা তারা যখন স্পেস পাবে উইথ বলে তারা ডিস্ট্রয় করে দিবে যে কোনো টিমকে। তার সাথে যদি মিডফিল্ডের কথা বলেন, যেটা আমি জানি যে পেদ্রি, রদ্রি এবং ফাবিও রুইস, যে কিনা চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসলো পিএসজির হয়ে রয়েস। এখন আসলে ধরেন কি বলবো স্পেন নিয়ে, স্পেন আসলে ফেভারিট থাকবে এই টিমে, কিন্তু যেটা আপনি বললেন যে সতর্কভাবে থাকতে হবে, কারণ এইসব টিম সবসময় আপনার ধরেন ফিজিক্যাল একটা ব্যাটেলে থাকে, উইন right. পসিবিলিটি বেশি থাকবে। Right. তার সাথে আপনার ধরেন যে ডিফেন্সিভলি তারা অনেক 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 হার্ড থাকবে, স্পেশালি ধরেন ইয়ামাল, আপনার নিকো, ওরা আসলে ধরেন ওই এতটা এজি না, তাদেরকে হয়তো রাশ করে খেলার চেষ্টা করবে, যে আমরা যদি একটা হার্ড ট্যাকল করে হয়তো বা তারা স্টপে থাকবে, যেটা আমরা দেখি। তো সেই ক্ষেত্রে ওদেরকে একটু বি কেয়ারফুল থাকতে হবে, কারণ মাত্র ওয়ার্ল্ড কাপ শুরু, এই সময় যেন কোনো ইনজুরিতে না পড়ে, এইটা আমি আশা করবো যে পড়বে না, কিন্তু তারপরও একটু বি কেয়ারফুল হয়ে খেলবে। ইভেন দো তার সাথে ধরেন কাউন্টার অ্যাটাক কিভাবে রাখতে হবে, ঠেকাইতে হবে স্পেন, এইভাবে হয়তোবা প্ল্যান করে খেলবে। একেবারে। বেলজিয়াম মিশর, নিশ্চয়ই এই ম্যাচটা রাত একটা ইন্টারেস্টিং ম্যাচ হতেই পারে, কারণ মিশর সালার দেশ, তাই না? এবং জি। সেখানে তারাও কিন্তু দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড কাপ খেলছে, স্ট্রং বেলজিয়ামও। না, আসলে আপনার বেলজিয়াম মিশরের ম্যাচটা একটু 50-50 হবে, কারণ মিশরে কিছু প্লেয়ার আছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, আর মো সালার উপরে সবার নজর থাকবে, কারণ সে আসলে আমি মনে করি যে ইজিপ্টের আই থিঙ্ক মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার এবং বিগেস্ট সুপারস্টার, No doubt. এখন ওয়ার্ল্ডেরও সুপারস্টার। কারণ আর বেলজিয়াম টিমটা আসলে অনেক গুছানো টিম, এই জায়গায় আপনার ধরেন ডি ব্রুইনা, তার সাথে ডোকো যে ম্যান সিটিতে খেলে, মানে অনেক আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হবে। এই ম্যাচটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম রাত 1টায়, আপনি হয়তো দেখবেন, আমিও দেখবো। আর আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে, সৌদি সৌদি, সো ইউ আর আর্জেন্টাইন ফ্যান, একটু মনে করেন। সৌদি এবং উরুগুয়ে, আসলে এই জায়গায় আমি উরুগুয়েকে আগে রাখবো, কারণ সৌদি আমরা জানি এশিয়ান লেভেলের প্লেয়াররা অল আউট ফুটবল খেলবে না, ডেফিনেটলি আপনার ডিফেন্স রেখে আপনার কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে। এবং ফেভারিট তো উরুগুয়ে, ফেভারিট উরুগুয়ে, কিন্তু এখানে আমি ইরান আর নিউজিল্যান্ডকে আমি ইরানকে আগায় রাখবো। হোয়াই? Because Iran soon performance they did very well, and তাদের সেই অ্যাবিলিটি ক্যাপাবিলিটি আছে, নট অনলি সিঙ্গেল প্লেয়ার, তাদের অ্যাজ এ টিম পারফরমেন্স ইরানকে আমি সবসময় দেখেছি খুবই খুবই ভালো করছে এবং করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি নিউজিল্যান্ডের একটু থ্রেট আছে আগামীকালকে, কারণ আমি ইরানকে আগায় রাখবো এই জায়গায়। ইরান এই জায়গাটা আসলে আপনি অ্যাজ আ ফুটবলার একটু বলবেন, ইরানকে নিয়ে যা কিছু হলো ওয়ার্ল্ড কাপের আগে, তারপরে তাদের ইউএসএতে যাওয়া না যাওয়া, ট্রেনিং, এই ব্যাপারগুলো মানসিকভাবেও তাদেরকে বুস্ট করবে কিনা, যে এবার বিশ্বকাপ কিছু একটা করে দেখাতে হবে? এর সাথে দুইটাই আছে, পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আছে, কারণ সাম টাইম তারা কিন্তু আসলে ধরে নিয়েছিল তারা ওয়ার্ল্ড কাপে জয়েন করবে না, অংশগ্রহণ করবে না। তো সেই ক্ষেত্রে পুনরায় যখন আসলে তারা ওয়ার্ল্ড কাপে জয়েন করবে, আসলে এইটা আমার মনে হয় যে একটা অ্যাজ এ স্পোর্টসম্যান মেন্টালিটি হিসাবে রিভেঞ্জ, রাইট? বিকজ আপনি সেই ক্ষেত্রে যদি আমেরিকাতে যে আপনি ধরুন ওয়ার্ল্ড কাপে ভালো একটা পর্যায়ে চলে গেলেন আপনি খেলে, এটা কিন্তু আপনার মারামারি, আই ডোন্ট নিড মারামারি, আমি আমার পারফর্ম দিয়ে জবাব দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে আসলে আপনি যেটা বললেন এটা একটা পজিটিভ ব্যাপার, এবং প্রত্যেকটি প্লেয়ার এইভাবেই মাঠে নামে। একেবারে থ্যাংক ইউ সো মাচ। অন্যান্য দিনের মতো আজকে একেবারে সময় শেষ প্রান্তে আমরা এসেছি, এবং যারা দেখেছেন এক্সপার্ট টেবিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। রাতে চোখ রাখবেন নিশ্চয়ই পর্দায়, কারণ রাতে দুটো অন্তত দারুণ ম্যাচ আছে, বিশেষ করে স্পেন এবং বেলজিয়াম, তারা আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে। আর এছাড়া আগামীকাল দুপুর 2:30 আবারও এক্সপার্ট টেবিলে তো কথা হবে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন যমুনা টেলিভিশনের। গুড বাই।